আজকে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে বাংলাদেশে। আমরা দেখেছি এবং আপনিও আশা করি দেখেছেন এইসব নাটকীয় ঘটনা যেগুলো অতীতে হয় নাই। এই যে জাতীয় পার্টির সাথে দফায় দফায় বৈঠক, তারপর আপনার জি এম কাদের সাহেবকে ঘেরাও, তারপর জি এম কাদের সাহেব বেরিয়ে গেলেন, আবার আসলেন, তারা সিট ভাগাভাগি করছেন। এই যে মানবজমিন লিখেছে যে রাশিয়ার আশঙ্কা বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনই আশঙ্কা ব্যক্ত করেছেন রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে নিয়ে গোপন তথ্য পাশ করলেন কাজী হেফাজুদ্দিন মিশন। এদিকে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরানো নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাংবাদিক রেজা আহমেদ। আজকে আপনাদেরকে আমি দুটি ভিডিও যে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলুন দেখে আসি আওয়ামী লীগ সরকারকে নিয়ে কাজী হেফাজুদ্দিন মিশন কি বলেছেন সেই ভিডিও ফুটেজটি। আজ একটি ঐতিহাসিক দিন, 17 নভেম্বর 2010 সালের এই দিনেই মোহাম্মদ বুয়াজিজি নামে একজন হকার, তিনি কিন্তু এই আরব বসন্তের সূচনা করেন তিউনিসিয়াতে। এবং এই সূচনার পরে 18 দিন ধরে চলা যে আন্দোলন, সেই আন্দোলনে 35 বছরের শাসনামলের অবসান হয় এবং বেন আলী, তিউনিসিয়ার প্রেসিডেন্ট, তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পরেও তিনি অনেকবার ফোন করেছিলেন যে আমি আসতে চাই। তখন তার যে কাছের লোক ছিল, যারা তাকে এই 35 বছর টিকিয়ে রেখেছিল, তারা বলেছে না, আরো কটা দিন পরে পরিস্থিতি ঠান্ডা হোক, শান্ত হোক, তারপর আসেন। সেই পরিস্থিতি আর কখনোই ঠান্ডা হয়নি, তিনিও আসতে পারেননি। পরে তিনি সৌদি আরবে সম্ভবত মৃত্যুবরণ করেন। তারপর এই আরব বসন্ত লিবিয়াতে ছড়িয়ে পড়ে, লিবিয়াতে আপনার গাদ্দাফি উৎখাত হয়। এই আরব বসন্ত মিশরে ছড়িয়ে পড়ে, মিশরের তাহরির স্কোয়ারে লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে 35 বছর ধরে চলা হোসনে মোবারকের শাসনামলের অবসান করায়। তারপর আবার দেখলাম যে এটা ছড়িয়ে পড়ে সিরিয়াতে। কিন্তু অন্য সবার যে ভাগ্য বরণ করতে হয়েছে, সিরিয়ার বাশার আল আসাদ তিনি লাকি, কারণ রাশিয়া তার পাশে দাঁড়িয়েছিল। পরে ওইখানে তুমুল যুদ্ধ হয়, দেশটা ধ্বংস হয়, বিপর্যস্ত হয়, অর্থনীতি বিপর্যস্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত বাশার আল আসাদ টিকে যায়। আমেরিকা পারেনি আসাদকে উৎখাত করতে। বাট তারপর কিন্তু একটা ঘটনা ঘটে। আমেরিকা যে উদ্দেশ্য নিয়ে আরব বসন্ত ঘটিয়েছিল, যে আরব দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, তা কিন্তু সফল হয়নি। আপনার এই যুদ্ধের কারণে দেশগুলোর অর্থনীতি ভেঙে পড়েছে এবং এই সুযোগ নিয়ে দেশগুলোতে ওই আইএসএস এবং অন্যদের বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠী, এরা প্রভাব বিস্তার করেছে আর শক্তিশালী হয়েছে। যেমন ইরাকে যেটা করেছে আইএসএস, আপনারা তো নিজ চোখেই দেখেছেন। ইরাকে, সিরিয়া, তারপরে সিরিয়ার কিছু অংশে এগুলো তো করেছে। তো রাশিয়া অভিযোগ করছে যে বাংলাদেশে সেই রকমই আরব বসন্ত ঘটাতে চায় আমেরিকা। খুবই গুরুতর অভিযোগ। আমি একটু পড়ি খবরটা। আসলে বাংলাদেশ হয়েছে কি, ওই যে কথা আছে না, গরিবের বউ সবার ভাবি। তো বাংলাদেশ হয়েছে এখন ওই বিশ্বের বিভিন্ন পরাশক্তির একটা ক্ষেত্র, শক্তি প্রদর্শনের একটা ক্ষেত্র পরিণত হয়েছে। এবং এর জন্য শেখ হাসিনাই দায়ী, তিনি এগুলো করছেন। এবং রাশিয়া যতগুলো স্টেটমেন্ট দেয় সবই কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে দিয়ে দেওয়ায়, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি একটু পড়ি। মানবজমিন লিখেছে যে রাশিয়ার আশঙ্কা বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনই আশঙ্কা ব্যক্ত করেছেন রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। এটা তো শেখ হাসিনাও বলেছে। শেখ হাসিনা যতবার মিটিং এ বসেছে কয়েকজন শরিক দলের সঙ্গে, শেখ হাসিনা প্রত্যেকটা বার বলেছে যে নিষেধাজ্ঞা আসতে পারে, নিষেধাজ্ঞা আসতে পারে, বাট আমি পিছু হটবো না। বাংলাদেশ ধ্বংস হবে জেনে উনি ওনার জিদ, যে রাগের কারণে উনি এরকম করতেছেন, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকা হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এর মধ্যে গত 22 নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা, ওই যে সুন্দরী মেয়েটা কি, সবচেয়ে গুরুতর অভিযোগ করেন। সেদিন তিনি বলেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যদিও
আমেরিকার তরফে সরাসরি রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবারের বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন যে 7 জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে। তার আগে মানে আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরো কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো মানে গার্মেন্টস আর কি। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে আমেরিকা এবং কোনো প্রমাণ ছাড়ে আমেরিকা এসব অভিযোগ আনবে বলে মন্তব্য করেছেন জাকারোভা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ, বাস পোড়ানো এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা উল্লেখ করে রাশিয়া বলেন যে আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকার পশ্চিমে একটি দূতাবাসের সন্দেহজনক কার্যকলাপের সংযোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে মার্কিন দূত পিটার হাসের বিএনপির সঙ্গে বৈঠক, যা নিয়ে আমরা গত 22 নভেম্বর আমরা কথা বলেছি। 7 জানুয়ারি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যে ওই নির্বাচনে যদি জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটে, এখানটা গুরুত্বপূর্ণ কথা বলছে, ওই নির্বাচনে যদি জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটে তাহলে আমেরিকা আরো বসন্ত এর আদলে বাংলাদেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এমনটি দুর্ভাগ্যজনক হবে মনে করে জাকারোভা বলেন যে শাসন ক্ষমতার প্রশ্নে বহিরাগত যে কোনো শক্তি ষড়যন্ত্র মোকাবেলা করতে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে বলে বিশ্বাস করেন রাশিয়া। বাংলাদেশের জনগণ তো শেখ হাসিনাকে চায় না, তো শেখ হাসিনা তো জনগণের ইচ্ছার বিরুদ্ধে বসে রয়েছে। জনগণ কিভাবে সঠিক সিদ্ধান্ত নিবে? রাশিয়া বলতেছে তারা কোনো দেশে নাকি নাক গলায় না, তাহলে আফগানিস্তান আক্রমণ করলো কে, চেচনিয়া আক্রমণ করলো কে, ইউক্রেন আক্রমণ করলো কে? মানে এগুলো আসলে কথার কথা। এখন কথা হচ্ছে কি দর্শক, যে রাশিয়া কিন্তু আমরা মনে করি বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ, আমেরিকার পরে রাশিয়ার অবস্থা, তাদের যে সামরিক শক্তি, গোয়েন্দা বাহিনী সবকিছু মিলিয়ে, তো তারা যখন বলতেছে যে নিষেধাজ্ঞা আসবে এবং আমেরিকার কিন্তু প্ল্যান আছে। আপনারা দেখেন যে গত কয়েক মাস ধরে, আসলে গত কয়েক বছর ধরে মানে আমেরিকার একের পর এক কর্মকর্তা, সেই ভিক্টোরিয়ান উলেন বলি, রোনাল্ড লু বলি, আরফিন আক্তার, অনেকের নামও মনে পড়তেছে না, তারপরে আরো অনেকে এসেছেন, নিরাপত্তা উপদেষ্টা মুখপাত্র এসেছেন, জেনারেল কিরবি এসেছেন, তো সবাই কিন্তু উজরাজে এসেছেন, সবাই কিন্তু বারে বারে সরকারের প্রত্যেকটা মন্ত্রীকে, সালমান এফ রহমান সহ, মোমেন সহ, প্রধানমন্ত্রী সবাইকে বলেছেন যে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণ নির্বাচন করতেই হবে, বিএনপিকে সারা নির্বাচন আসা যাবে না। কিন্তু আওয়ামী লীগ শোনেনি এবং আওয়ামী লীগ সবাইকে বিনা কারণে জেলে পুরে দিয়েছে। ওই যে খাদ্যমন্ত্রী যিনি আব্দুর রাজ্জাক, তিনি বলেছেন যে পরিকল্পিতভাবেই করা হয়েছে, এই বিএনপি লোকদেরকে জেলে ঢুকানো হচ্ছে পরিকল্পিতভাবেই, এছাড়া কোনো উপায় ছিল না। তাহলে দেখেন সে স্বীকার করলো এবং বলা হয়েছে যে নির্বাচনে অংশ নেওয়া বললে এক রাতে সবাইকে ছেড়ে দিব, কেউ রাজি হয়নি, ছাড়েওনি। এখন রাশিয়া বলতেছে যে আমেরিকাটা সিদ্ধান্ত নিতে পারে। আমরা দেখছি যে আমেরিকাও চুপচাপ, আমেরিকা আর কোনো কথা বলে না। আমেরিকা শেষ উদ্যোগ নিয়েছিল, ডোনাল্ড লু একটা চিঠি দিয়েছিল যে আপনারা সংলাপের উদ্যোগ নিন, না হলে কিন্তু আপনাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, এবং এই চিঠি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 3 পার্টিকে দেওয়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ কোনো উদ্যোগ নেয়নি। এরপর থেকে আমেরিকা একদম চুপচাপ, আমেরিকা কোনো শব্দ নাই, খুবই চুপচাপ, একদম নিরিবিলি। তো এই নিরিবিলিটা কিন্তু ভালো লক্ষণ না, তাই না? এবং এই আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যে সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী, তিনি নিজে স্পষ্টভাবে বলেছেন আজকে চ্যানেল 24-এ যে যদি আমরা তাদেরকে গ্রেপ্তার না করতাম তাহলে এখন পর্যন্ত আমরা থাকতেই পারতাম না ক্ষমতায়। এই নেতারা বাংলাদেশটাকে অচল করে দিত, হরতালে গাড়ি ঘোড়া সব চলতো না, বন্ধ থাকতো, বাংলাদেশটা পুরো ওরা নিয়ে নিত। এই কারণে পরিকল্পিতভাবে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওদেরকে বলা হয়েছে যে নির্বাচনে অংশ নাও, তাহলে এক রাতে সবাইকে ছেড়ে দেবো। ওরা রাজি হয়নি, আর যে রাজি হয়েছে ওকে ছেড়ে দিয়েছি, ওই যে সাজানো রাজি হয়েছে ছেড়ে দিয়েছি। এই যে এই কথাগুলো তো রেকর্ড হয়ে থাকলো যে আসলে যা করেছে, আসলে এইসব সহিংসতা, মহিংসতা, 28 অক্টোবরে হামলা, এগুলো সবই পরিকল্পিত এবং কিছুই না, এগুলো শুধু করাই হয়েছে এই বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করার জন্য। প্রমাণিত হয়েছে আজকে আব্দুর রাজ্জাকের কথায়, তিনি নিজে স্বীকার করে ফেলেছেন, এগুলো তো রেকর্ড থাকলো, তাই না? এখন আমি মনে করি যে আসলে রাশিয়া ঠিক কথা বলেছে, আমেরিকা আসলে একটা কার্যকর পদক্ষেপ নিবে এবং সেই পদক্ষেপ আসলে আরো বসন্তের জন্য না, সেই পদক্ষেপ নিবে বাংলাদেশের জনগণের মানবাধিকার, ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে সুসংগত করার জন্য। আমি মনে করি আমেরিকা খুব শীঘ্রই, নির্বাচনের আগে হতে পারে, পরেও হতে পারে, একটা পদক্ষেপ নিবে এবং বাংলাদেশের মানুষ কিন্তু আমেরিকার দিকে তাকিয়ে আছে, এটা আমেরিকারও বুঝতে হবে। আর রাশিয়া নিজেও স্বৈরাচার এবং তাদের চিন্তা ভাবনা, কার্যক্রম সবই হচ্ছে ওই হাসিনা স্বৈরাচারের সঙ্গে মিল। তো তাদের কথা বলে লাভ নেই, তারা ভিন্ন দেশ, রাশিয়া ভিন্ন দেশ, তারা তাদের মতো থাকুক। কিন্তু আমি মনে করি যে আমেরিকা খুব শীঘ্রই পদক্ষেপ নিবে এবং এই কারণেই দেখবেন যে
আগামী নির্বাচনে হাসিনা এককভাবে জয়লাভ করবে এবং আবার তিনি প্রধানমন্ত্রী হবেন, জেনেও তার মনে শান্তি নাই, কোনো শান্তি নেই তার মনে। তিনি অশান্তির চরম সীমায় আছেন, মহাচিন্তায় আছেন। এটা হচ্ছে বাস্তবতা। দর্শক, আমরাও দেখি আগামীতে কি ঘটে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কাজী হেমায়েতুদ্দিন মিশন কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরানো নিয়ে সাংবাদিক রাজা আহমেদ কি বলেছেন সেই ভিডিওটি। আজকে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে বাংলাদেশে, আমরা দেখেছি এবং আপনিও আশা করি দেখেছেন এইসব নাটকীয় ঘটনা যেগুলো অতীতে হয় নাই। এই যে জাতীয় পার্টির সাথে দফায় দফায় বৈঠক, তারপর আপনার জিএম কাদের সাহেবকে ঘেরাও, তারপর জিএম কাদের সাহেব বেরিয়ে গেলেন, আবার আসলেন, তারা সিট ভাগাভাগি করছেন। এই যে এত সব নাটক নির্বাচন নিয়ে, আপনি সেগুলোকে কিভাবে মূল্যায়ন করেন, কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন আপনি যদি আপনার দর্শকদের সাথে একটু শেয়ার করেন প্লিজ। বিষয়টা হচ্ছে যে 2024 সালের 7 জানুয়ারি, আগামী মাত্র কয়েকদিন পরে, 20 দিন পরে যে নির্বাচনটা হবে, দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচন বাংলাদেশের, এই নির্বাচনটা একটা তামাশার বস্তুতে পরিণত হয়েছে। ইটস এ মকারি অফ ইলেকশন। বাংলাদেশের ইতিহাসে এরকম নাটক, মানে নিজেদের মধ্যে বানরের পিঠাভাগের যে মহোৎসব শুরু হয়েছে, স্বতন্ত্র প্রার্থী দিয়ে একটা নির্বাচনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দল আছে বাংলাদেশে, নিবন্ধন করায় দল আছে নির্বাচন কমিশন থেকে। সেই নিবন্ধনকারী যে দল, প্রধান দল যারা অতীতে ক্ষমতায় ছিল বারবার, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে নির্বাচনে না এনে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য নতুন ফন্দি ফিকির করা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে। এমনকি জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে, বিএনপি এবং তাদের সমমনা যায়নি, সেই জাতীয় পার্টিকে পর্যন্ত কার্টুসাইজ করার চেষ্টা করা হচ্ছে। এবং যারা দাঁড়িয়েছে যে তাদের যে সংখ্যা, জাতীয় পার্টি যেটা বলছে সেটা হচ্ছে যে এর আগে 2008, 2014 এবং 2018 যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে জাতীয় পার্টিকে সিট মহাজোটের নামে দেওয়া হয়েছিল বটে। সেই মহাজোটের নামে সিট দেওয়ার পরেও তাদের কিছু সিট আওয়ামী লীগের ক্যান্ডিডেটদেরকে দিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের মাধ্যমে। সর্বশেষ 2018 সালের ইলেকশনে রাতের বেলা যে ভোটটা হয়েছিল, 30শে ডিসেম্বর রাতের ভোট, 30শে ডিসেম্বর দিনের ভোটটা 29শে ডিসেম্বর রাতে যে হয়ে গেছিল, সেই ভোটের সময় দেখা গেছে যে জাতীয় পার্টির সিটগুলো পর্যন্ত বেশ কয়েকটা সিট আওয়ামী লীগকে দিয়ে দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। এবং এই জন্য জাতীয় পার্টির ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে 2008-এর সময় দেখা গেছে মহাজোটের মধ্যে ক্যান্ডিডেট জাতীয় পার্টি, সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে স্বতন্ত্র দাঁড় করে দেওয়া হয়েছে, সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে ভোট দিয়ে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ এটা করেছে। ফলে আওয়ামী লীগকে জাতীয় পার্টি বিশ্বাস করতে পারছে না। জাতীয় পার্টি দেখছে, বলছে যে আওয়ামী লীগের ক্ষমতা থেকে নির্বাচন করছে। এবং এর আগে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে 2008 সালে যখন বিরোধী দল নেত্রী হলেন বেগম খালেদা জিয়া 32টা সিট পেয়ে, জাতীয় পার্টি 27টা সিট পেল এবং তখন মাত্র কয়েকটা সিটের ব্যবধান ছিল, তিনি বলেছিলেন পরে, আমি তো ইচ্ছা করলে, আগে জানলে আমি জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে দিতাম, এরশাদ সাহেবকে বিরোধী নেতা বানিয়ে দিতাম, বেগম যে বিরোধী নেতা হতে পারতেন না। তার মানে তিনি বানাতে পারেন, তিনি বিরোধী দল বানাতে পারেন, তিনি যাকে চান বানিয়ে ফেলতে পারেন। এটাই যদি হয় তো নির্বাচন তো এটা একটা মকারি মাত্র। এই জন্য জাতীয় পার্টি বিশ্বাস করতে পারছে না যে তিনি স্বতন্ত্রদেরকে বিরোধী দল বানিয়ে দিতে চান। বিএনএম তৈরি করেছেন নিজেরা, তৃণমূল বিএনপি তৈরি করেছেন নিজেরা, বিএসপি তৈরি করেছেন নিজেরা। এগুলোকে কিংস পার্টি বলা হয়, যেহেতু সরকারি পার্টিগুলো গঠন করে দিয়েছে। সেই পার্টিগুলো সুপার ফ্লপ হয়ে গেছে। এখন তাদেরকে দিয়ে বিরোধী দল বানাতে চেয়েছিলেন, জাতীয় পার্টিকে বিশ্বাস করতে পারছেন না এবং আগুনে ঘি ঢেলে দিয়েছেন কয়েকদিন আগে। জিএম কাদের যেখানে জাতীয় পার্টির নেতৃত্ব, কর্তৃত্ব তার হাতে, অ্যাকসেপ্টেবিলিটির মাধ্যমে সবাই গ্রহণ করে নিয়েছে, এমপিরা, প্রেসিডেন্ট মেম্বাররা, জাতীয় পার্টির নেতৃবৃন্দ সবাই, সেখানে রওশন এরশাদকে নিয়ে এসেছেন জাতীয় পার্টির জিএম কাদের বিরোধী দাঁড় করানোর জন্য। যেখানে রওশন এরশাদ নিজে ইলেকশন করছেন না, তার ছেলে সাদ এরশাদ আপনার ইলেকশন করছেন না, মশিউর রহমানকে বহিষ্কৃত হয়ে গেছেন, নমিনেশন পাননি। এবং এমনকি আরেকজন রুস্তম আলী ফরাজি ডাক্তার, তিনি ইলেকশন থেকে বাদ পড়ে গেছেন। তো ফলে তারা এখানে প্রসেসের মধ্যেই নাই, তাদেরকে ডেকে আনা হয়েছে। এই সমস্ত কারণে অবিশ্বাস সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে না জাতীয় পার্টি বিশ্বাস করতে পারছেন না যে জাতীয় পার্টি যে কোনো সময় ইলেকশন থেকে আউট হয়ে যেতে পারে, এরকম কথাবার্তা বলছেন। এবং জাতীয় পার্টি ছাড়া ইলেকশন বা পার্লামেন্টে গঠিত হবে না, কারণ এখানে বিএনপি লাগবে। বিএনপি নাই, তারপরে একটা পার্টি তো লাগবে, নিবন্ধিত পার্টি, একটা বড় পার্টি যারা অতীতে ক্ষমতা ছিল, সেখানে এটাকেও কার্টুসাইজ করার চেষ্টা করা হচ্ছে। ফলে অবিশ্বাসের জন্ম হয়েছে। আজকে সর্বশেষ দিন গেল, আগামীকালকে, অর্থাৎ শুরু হয়ে গেছে এখন রোববার রাত, মানে বাংলাদেশে, আমরা যেখানে আছি ইউকেতে, এখানেও আজকে 12:24 বাজে এখন, অর্থাৎ রোববার শুরু হয়ে গেছে। বাংলাদেশে তো রোববার সকালেই শুরু হয়ে গেছে। তো ফলে আজকে নমিনেশন উইথড্র করা লাস্ট ডেট। জাতীয় পার্টি আজকের মধ্যে লাঙ্গল প্রতীক বরাদ্দের জন্য ক্যান্ডিডেটদেরকে
ইলেকশন কমিশনে ছেড়ে দিতে হবে, আর না হলে ক্যান্ডিডেট সব বাতিল হয়ে যাবে। 1 নম্বর, এটা নিয়ে আওয়ামী লীগ টেনশন আছে। আর 2 নম্বর হচ্ছে গত রাতে সমাধান না হওয়ার কারণে প্রথমে তারা 23টা সিটে সমঝোতা করার চেষ্টা করেছে, জাতীয় পার্টি রাজি হয়নি, পরে 26টা সিট দিয়েছে। জাতীয় পার্টি মিনিমাম আর 10টা সিট দিতে চেয়েছে, প্রথমে তারা 70টা চেয়েছিল, পরে 60টাতে রাজি হয়েছিল, ওপেন কন্টেস্টে রাজি ছিল তারা। আর যদি 60টাতে না হয় বাকিগুলোতে ওপেন কন্টেস্ট হবে, এবং সারা দেশে 60টাতে না হলে যে 40-45টা সিটে জাতীয় পার্টি যেটা চাচ্ছে যে এইগুলো সিটে আওয়ামী লীগ এবং তার বিদ্রোহী ক্যান্ডিডেটগুলোকে সরিয়ে ফেলা হবে। গঠনতন্ত্রে আছে আওয়ামী লীগের যে কোনো বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াতে পারবেন, দাঁড়ালে বহিষ্কার করতে হবে। এখন এই ক্ষেত্রে এইবার ইলেকশনে অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর কারণে তার দলের ক্যান্ডিডেটদেরকে দাঁড় করিয়ে রেখেছে। অন্য অন্য ক্যান্ডিডেট দাঁড় করতে পারতো, স্বতন্ত্র অন্য জায়গা থেকে আনতে পারতো, যারা আওয়ামী লীগ করে না তাদেরকে আনতে পারতো, এই কোয়েশ্চেনটা হতো না। ফলে আমরা এবং মামুরা, অর্থাৎ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগেরই লোক, আওয়ামী লীগের নামে অথবা স্বতন্ত্র নামে বিদ্রোহী নামে তাই ইলেকশন করবে, তাদেরকে বহিষ্কারও করবে না বিদ্রোহীদেরকে। এইটাতে জাতীয় পার্টি এবং এমনকি 14 দলের বাকি দল, আপনার ওয়ার্কার্স পার্টি, জাসুদ্দিন, জাতীয় পার্টি, মঞ্জু, তারাও পর্যন্ত দাবি জানাচ্ছে যে তাদের সিট থেকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট উদ্যোগ করলে হবে না, শুধুমাত্র ওই ক্যান্ডিডেট উদ্যোগ করতে হবে অন্যদেরকেও যারা বিদ্রোহী আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী। ফলে তাদের সবার মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়েছে জাতীয় পার্টি ছাড়াও আপনার 14 দলের বাকি দলগুলো, তাদের মধ্যেও যে সরকার ইঞ্জিনিয়ারিং করবে, মেকানিজম করবে, গভর্নমেন্ট ক্ষমতায় আছে, ফলে বিভিন্ন জায়গা থেকে তারা নমিনেশন দেবে বটে, আওয়ামী লীগের নমিনেশন তুলে নেবে, নৌকার নমিনেশন তুলে নেবে বটে, কিন্তু আর যাদেরই স্বতন্ত্র প্রার্থী থেকে পাশ করিয়ে দেবে। এই অবিশ্বাসের মধ্যে নির্বাচনটা হচ্ছে, এই জন্য জাতীয় পার্টির সাথে সমঝোতা হয়নি এখনো পুরোপুরি। আগামী অর্থাৎ আজকে দিনের মধ্যে সমঝোতা করে আপনার জাতীয় পার্টিকে আরো কিছু বাড়িয়ে দিয়ে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। এটা অনেকটা বো ডাউনের মতো জাতীয় পার্টির কাছে। জিএম কাদের আপনার রাতের বেলা হঠাৎ করে রংপুরের মেয়রের গাড়িতে করে তিনি 1 ঘন্টার উপরে বাইরে চলে গিয়েছিলেন, এবং তখন টেনশন বেড়ে গিয়েছিল। আওয়ামী লীগের যারা আলোচনা ছিলেন তারাও বেরিয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্ত্রী তিনি রিপোর্ট করেছেন। রিপোর্ট করার পরে পরবর্তীতে 23টা জায়গায় আর 3টা 26টা এবং পরে আরো 10টা সিটের বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। আজকে দিনের মধ্যে পরিষ্কার করে দেওয়া হবে। তো ফলে জাতীয় পার্টির সাথে যে সমস্যাটা হচ্ছে, আজকে জাতীয় পার্টিকে এই 37টা সিট দিয়ে শোনা যাচ্ছে সর্বশেষ, আর চেষ্টা তারা দিনের বেলা আজকে আরো করবে কমানোর, এবং এইভাবে করার পরেও তো বিদ্রোহীদেরকে তুলবে না, তখন জাতীয় পার্টির সাথে একটা সমস্যা থেকেই যাবে। এমনকি ইলেকশনের শেষ পর্যায়ে তখন আর নমিনেশন উইথড্র করলেও নমিনেশন পেপারে ব্যালট পেপারে নাম থাকবে জাতীয় পার্টি উইথড্র করার, এরপরেও একটা আশঙ্কা থেকে যায়। এমনকি ইলেকশনের পরেও জাতীয় পার্টিকে বিরোধী তারা করতে চাচ্ছিল না, জাতীয় পার্টি বা জিএম কাদের নেতৃত্বে তারা শক্ত ভূমিকা নেবে বলে আশঙ্কা করছে, এবং জাতীয় পার্টি যে কোনো সময় ইলেকশনে বেরিয়ে আসতে পারে। এমনকি জাতীয় পার্টির সাথে বিএনপির একটা সমঝোতা হওয়ার একটা আশঙ্কা গভর্নমেন্ট করছিল গত কয়েকদিন ধরে। এই জন্য জাতীয় পার্টি বিশ্বাস করতে পারছিল না, মনে করছিল জাতীয় পার্টি ইলেকশনটি উদ্যোগ করে বিএনপির সঙ্গে আন্দোলনে যোগ দিয়ে দেয় কিনা, এই আশঙ্কা ছিল। যাই হোক, আমি আপনার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর এখানে দিয়েছি। ধন্যবাদ। আপনি আপনার সর্বশেষ যে কথাটি বলেছেন যে জাতীয় পার্টির সাথে বিএনপির একটা সমঝোতা হতে পারে। আমরা অতীতে দেখেছি যখন আপনারা ক্ষমতায় ছিলেন 111 সরকারের আগে, তখন কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিএনপির থেকে এবং নির্বাচন থেকে কিন্তু বের করে নিয়ে এসেছিল। আপনার মনে আছে কিনা আমি জানি না, আমার পরিষ্কার মনে আছে। আওয়ামী লীগ সাকসেসফুলি জাতীয় পার্টিকে নিয়ে এসেছিল। এবার সেই সুযোগও ছিল বিএনপির যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু জাতীয় পার্টিকে বের করে নিয়ে আসতে পারতো। এই ব্যাপারে আপনি কি বলবেন, এবং এখনো কি সময় আছে আপনি মনে করেন যে বিএনপির যে নেতৃত্ব আছে, আমি স্পেসিফিকলি কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না, বিএনপির বর্তমান নেতৃত্ব কি পারে না যে জাতীয় পার্টিকে এই নির্বাচন থেকে, এই যে তামাশার নির্বাচন থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে যাতে বিএনপি, জাতীয় পার্টি, অপরাপর দলগুলো অংশগ্রহণ করে সেই ব্যবস্থা করা? আপনি ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। এখানে বিএনপির কৌশলের অভাব বলতে হবে, কারণ আওয়ামী লীগ যে কাজটা করেছিল কৌশল করে, 2বারই প্রেসিডেন্ট বা জেনারেল এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি 4 দলীয় জোটে জয়েন করেছিল। 1996 সালে জয়েন করেছিল, আবার কি বলে 2006 সালে জয়েন করেছিল, 2001-এর ইলেকশনের আগে এবং 2007-এর ইলেকশনের আগে জয়েন করেছিল। কিন্তু 2বারই সিট বন্টন নিয়ে বিএনপি সিট কমিয়ে দিয়েছিল, এবং যে তাদেরকে যে টাকা দেওয়া হয়েছিল সিটের এগেনস্টে সেটা ফেরত নিয়েছিল। ফলে জাতীয় পার্টি বা জেনারেল এরশাদের নেতৃত্বে এই দলটি এই বিএনপির কাছ থেকে চলে গিয়েছিল, তারা আওয়ামী লীগের সঙ্গে জয়েন করেছিল, তাদেরকে সিট বিএনপির চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তাদের যে
সিট ওয়াইজ তাদের যে বরাদ্দ টাকা খরচ করার জন্য সেটাও বাড়িয়ে দিয়েছিল। তো এই জায়গায় দুইবারই বিএনপি কৌশলে ভুল করেছিল। এবারও কৌশল আছে। আজকে দিন যে আজকে বাংলাদেশের দিন শুরু হয়ে গেল, আজকে সারাদিন সময় আছে, বিকাল পর্যন্ত উদ্যোগ করার আগ পর্যন্ত বা জমা নাঙ্গলের চিঠি দেওয়ার আগ পর্যন্ত। এই সময়টার মধ্যে বিএনপি যদি এখনো মনে করে, গত কয়েকদিন ধরে আমি বলেছি এর আগেও, যে বিএনপি যদি জাতীয় পার্টিকে বেটার অফার দেয়, এটা তো হর্স ট্রেডিং পলিটিক্সে অ্যালাউড এবং সব দেশে এটা হয়। আমি কদিন আগে ইংল্যান্ডের কথা বলেছিলাম যে ডেভিড ক্যামেরুন তার অপোজিট পার্টি আপনার লিবারাল ডেমোক্রেটিক পার্টির নেতাকে নিক ক্লেগকে ডেপুটি প্রাইম মিনিস্টার বানিয়ে গভর্নমেন্ট ফর্ম করে এখন পর্যন্ত 2010 থেকে এই গভর্নমেন্টটা রয়ে গেছে, চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে এই লেবার পার্টি গভর্নমেন্টে থাকার কথা ছিল। তো কৌশল করে আনা যায়। এবং 96 সালেও আপনার বিএনপি কৌশলে ভুল করেছিল। তারা এই অর্ধেক আলাপ করি, অর্ধেক বাকিটা করবো, আনবো কি আনবো না, একসাথে সঙ্গে সমঝোতা যাবো কি যাবো না, এই করতে করতে আওয়ামী লীগ কিন্তু একসাথে সঙ্গে জেলখানায় গিয়ে, দুই দলই জেলে গিয়েছিল, জেলখানায় গিয়ে সমঝোতা করে একসাথে বের করে নিয়ে তার দাবি দেওয়া মেনে এবং গভর্নমেন্ট ফর্ম করে ফেলেছে। নাহলে তখনও আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করতে পারতো না। বিএনপি আবারও গভর্নমেন্ট ফর্ম করতে পারতো। 91 থেকে 96 গভর্নমেন্ট ছিল, 96 থেকে 2001 বিএনপি থাকতো, 2001 বিএনপি আবার এসেছিল। কিন্তু এইবারও জাতীয় পার্টিকে নিয়ে তারা মনে করেছিল জাতীয় পার্টি অটোমেটিক্যালি বেরিয়ে চলে যাবে, কারণ জাতীয় পার্টির সামনে তো একটা অপশন থাকবে। জাতীয় পার্টির এমপিদেরকে যদি সিট দিয়ে দেওয়া হয়, তখন তাদের চাপেও তো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে নেতৃত্ব বহাল রেখে ইলেকশন যেতে হবে, কারণ জাতীয় পার্টিকে অ্যাড্রেস করতে চাচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং জিএম কাদেরকে আউট করতে চাচ্ছে। জিএম কাদের তো তার পক্ষ থেকে যতটুকু পারেন পিটার হাসের সাথে তিনি বৈঠক করেছেন, আজকে রাত্রেও তিনি পিটার হাসের সাথে তার যোগাযোগ হয়েছে এবং আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশে। তো তিনি সর্বশেষ চেষ্টা করেছেন। তার পার্টি আজকে স্লোগান মিছিল দিয়েছে, বক্তব্য দিয়েছে, ইলেকশনে যেতে চায় না, সিট বন্টনের সমস্যা করেছে। যখন 23টা সিট দিয়েছে তখন সমাধান হয়নি। জাতীয় পার্টির প্রেসিডিয়ামরা এবং এমপিরা সব আনিসুল ইসলাম মাহমুদের বাসায় রাতের বেলা বসে তারা বলে দিয়েছে ইলেকশনে যাবে না। তখন জিএম কাদের সহ সবাই মিলে আপনার চিঠি টাইপ করে ফেলেছে, নির্বাচন কমিশন চিঠি দেবে উইথড্রয়াল লেটার, এবং নির্বাচন থেকে বেরিয়ে যাবে তারা। এই সময়ও বিএনপি তাদের সঙ্গে যোগাযোগ করে একটা ব্যবস্থা করতে পারতো, এই সুযোগটা কাজে লাগাতে পারতো। তো কথা হচ্ছে যদি কোনো পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বিরোধী পক্ষ থেকে সুযোগ কাজে না লাগানো হয়, এমনিতে তাদের থেকে পার্টি আছে, তখন তাদেরকে আসন বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং বাড়িয়ে দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা হচ্ছে এবং এরপরে তাদের সামনে তো আর কোনো অপশন নাই, ফলে এই অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরেও জাতীয় পার্টি পার্লামেন্টে গেলে, বিরোধী দল থাকলে এবং যদি আন্দোলন অব্যাহত থাকে, তাদেরকে পার্লামেন্টে বের করে নিয়ে আসার সুযোগও আছে। কারণ ইলেকশনদের ট্রেন ছেড়ে দিয়েছে, যেটা বলা হচ্ছে, এটা তো বাস্তবে দেখা যাচ্ছে। আন্দোলন হচ্ছে, আন্দোলনের মধ্যে সরকারের পতন হচ্ছে না, এটাও দেখা যাচ্ছে। বাস্তব কথা তো বলতে হবে। এখন তো আওয়ামী লীগ যেভাবে বৈধ হোক আর অবৈধ হোক, শেখ হাসিনা নিজে বলেন তিনি বৈধ বা অবৈধ, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা তো বলতে হবে ওই গভর্নমেন্ট অবৈধ হোক বা অবৈধ হোক, এবং জেনারেল এরশাদ যখন 9 বছর ক্ষমতা ছিলেন, বৈধ হোক অবৈধ হোক ক্ষমতা ছিলেন। এখন এই গভর্নমেন্ট ক্ষমতা আছে, তো ক্ষমতা আছে না সরানো পর্যন্ত। না সরাতে গেলে তো একটা সিস্টেমের মাধ্যমে সরাতে হবে, আন্দোলন বিপ্লবের মাধ্যমে সরাতে হবে, অথবা আন্দোলনের মাধ্যমে সরাতে হবে, আন্দোলন বা বিপ্লব দুটার একটার মাধ্যমে সরাতে হবে, অথবা নির্বাচনের মাধ্যমে সরাতে হবে। এখন স্বীকৃত মত পৃথিবীব্যাপী। এবং এখন যেটা হচ্ছে, তারা বিপ্লব বা আন্দোলনের মাধ্যমে সরাতে পারছেন না, সরাচ্ছেন না, বা সরাননি, ক্ষমতা রয়ে গেছে, ইলেকশন তারা করে যাচ্ছে। এবং আজকে প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবো, এটা আমি পরে বলবো। যাই হোক, তো বিষয়টা দাঁড়িয়েছে যেটা, সেটা হচ্ছে জাতীয় পার্টি এখনো আমি মনে করি ট্রাম্প কার্ড হিসেবে কাজ করছে। 2007 সালে নির্বাচনের সময়ও জেনারেল সাথে নমিনেশনটা বাতিল করার মধ্য দিয়ে লাস্ট ট্রাম্প কার্ড হিসেবে এটাকে ইউজ করে জেনারেল মঈন, এবং আজকে তো কোনো জেনারেল ক্ষমতা নিতে আসছেন না, এটা মনে রাখতে হবে। ফলে এখন ওই অপশনটা নাই। জেনারেল মঈন এবং আওয়ামী লীগ লোকই বইটা সব একাকার করে একসাথে করে সিভিল সোসাইটি তথাকথিত আপনার মিডিয়া সবাই মিলে সেদিন ঘটনা ঘটিয়ে আপনার নির্বাচন ভণ্ডুল করে দিয়েছিলেন। এবং 1/11 আপনার 22 জানুয়ারির 10 দিন আগে 1/11 দিন 11 জানুয়ারি। তো এখন সুযোগ আছে, এখনো 20 দিন সময় হাতে আছে। ধন্যবাদ। আপনি প্রায়ই বলেন যে তৎকালীন সময়ে জেনারেল মঈন বা আর্মির লোকরা এগিয়ে এসেছিলেন, এসে ক্ষমতা নিয়েছিলেন, কিন্তু এখন নিচ্ছেন না। জেনারেল মঈনের সময় বা আপনাদের সময় তো তখন আর্মি, সেনাবাহিনীর দল তো ছাত্রলীগ ছিল না, কিন্তু বর্তমান সরকার যেটি করেছেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আর্মি প্রত্যেকটাকে তো ছাত্রলীগে পরিণত করেছেন তিনি, যার কারণে এইসব ছাত্রলীগ এখন জেনারেল যেগুলো, এগুলো তো ছাত্রলীগের জেনারেল। আমি এইভাবে বলতে চাচ্ছি না, বিষয়টা হচ্ছে এরকম, আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে তারা এখন বর্তমানে প্রফেশনালি দায়িত্ব পালন করছেন এবং সিচুয়েশন আউট অফ কন্ট্রোল না হলে তারা কোনো ভূমিকা রাখবেন না। যেমন 90 সালে যারা নুরুদ্দিন খান প্রেসিডেন্ট এরশাদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন, দেশে আন্দোলন চলছিল এবং এক পর্যায়ে বলছেন যে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন, আমরা সেনাবাহিনী এটা পার হবে না। কিন্তু বর্তমানে সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল না, আউট অফ কন্ট্রোল হলে এই সেনাবাহিনী যারা আছে তারাই
একটা ভূমিকা নেবে, নিরপেক্ষ হয়ে যাবে, তারা ক্ষমতার জন্য করবে না। কিন্তু 2007 সালে যেটা হয়েছিল, জেনারেল মঈন তার ব্যক্তিগত অভিলাষ চরিতার্থ করার জন্য মঈন এবং তার গ্রুপ ওয়ান আফটার অ্যানাদার তারা বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, এই ছিল তাদের প্ল্যান। কিন্তু জেনারেল নুরুদ্দিন খানের ওই প্ল্যান ছিল না। এখন যদি কিছু হয়, সে নুরুদ্দিন খানের স্টাইলে হবে। সেটা হচ্ছে যে দেশের পরিস্থিতি যদি আউট অফ কন্ট্রোল হয়, তখন তারা করবে এই কাজ, তারা নিউট্রালাইজ হয়ে যাবে, তারা বলবে যে ঠিক আছে, একটা সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন হোক। কিন্তু এই পর্যায়ে তো এখন পর্যন্ত যাওয়া যায় না, সত্যি কথা এটা, বাস্তবতা এটা বুঝতে হবে। এবং আমাদের দেশে বিদেশে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলে কালকে পতন হয়ে যাবে। একজন ইন্ডিয়ান এক সাংবাদিক বললেন 3রা নভেম্বর নাকি এই গভর্নমেন্টকে আমেরিকা বলেছে ক্ষমতা থেকে চলে যেতে, ক্ষমতা হস্তান্তর করে। এই সমস্ত কথাবার্তা বলে তো সরকার পতন হবে না। এই সমস্ত কথাবার্তা বলার মাধ্যমে আপনার সরকারকে টিকিয়ে রাখা হবে। একটা গ্রুপ ফেসবুকে সোশ্যাল মিডিয়া প্রচার করলো শেখ হাসিনা ক্যান্সার হয়ে গেছে, এই সমস্ত তথ্য, এই সমস্ত কথাবার্তা বলা হলো। $62 বিলিয়ন নাকি জয় আপনার চুরি করে সেই টাকা নাকি জমা দিয়ে দিচ্ছে। প্রমাণ সাপেক্ষে কথা বলতে বলা হলো যে জয় নাকি আমেরিকাতে বন্দি আছে, বলা হলো কাতারে বন্দি আছে, জীবনে কোনো বেরোতে পারবে না, এরকম কথা বলা হলো। তারপর জয় বাংলাদেশে এসে যায়, বক্তব্য দেয়। এগুলো তো, এই সমস্ত কথা তো কোনো মূল্য নাই। কালকে পতন হয়ে যাবে, এক্সিট রুট চাচ্ছে গভর্নমেন্ট, সেই এক্সিট চাচ্ছে, বিদেশে গেছে আর ফেরত আসবে না, এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে। এই সমস্ত কথাবার্তাগুলো তো আন্দোলনের বিরুদ্ধে। তারা এই কথাগুলো বলে সরকারকে টিকিয়ে রেখেছে। সত্যি কথা বলতে হবে, আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাকে সত্যি কথা বলতে হবে, বাস্তব কথা বলতে হবে। বাস্তবটা হচ্ছে এখন আন্দোলন হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আছে। বাস্তবটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে দেশের পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, পয়েন্ট অফ নো রিটার্নের দিকে যাচ্ছে না। এবং সেনাবাহিনী তখন অটোমেটিক্যালি, ছাত্রলীগ হোক আর যে লীগই হোক, সেনাবাহিনী হোক, জুডিশিয়ারি হোক, তারা তখন সবাই একটা ভূমিকা নিতে বাধ্য হবে দেশকে রক্ষা করার জন্য। কিন্তু সেই পরিস্থিতি নাই। এবং বলা হচ্ছে একটা গ্রুপ, বাংলাদেশের বিপুল মানুষ, আমাকে ডেইলি অনেক লোক ফোন করে, তারা মনে করে, আমাকে জিজ্ঞেস করে অনেকদিন ধরে যে আমেরিকা কি এই সরকারকে পতন ঘটাবে না। আমি বলি, আমেরিকার কি ম্যান্ডেট আছে? আমেরিকা এই কাজ করতে পারে? আমেরিকা র্যাবের উপর স্যাংশন দিয়েছে, ইজ ইট নট এনাফ? আমেরিকা ভিসা রেস্ট্রিকশন পলিসি দিয়েছে, এটা কি এনাফ নয়? এবং এনাফ ইজ এনাফ। আমেরিকার এই কারণেই তো স্পেস পেয়েছেন আপনারা। আপনারা আজকে লাখ লাখ লোক মিটিং করতে পারছেন, এমনকি জামাত ইসলাম, বিএনপি তো বটেই, জামাত ইসলাম মিটিং করতে পারছে। কিন্তু এটা তো একটা, এবার যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসতে পারে, তখন এগুলো তো করতে দেবে না। তারা তখন ক্ষমতার যৌবনকালে ফিরে যাবে। এখন ক্ষমতার অন্তিমকালে আছে। এখন তারা আপনার মেয়াদ উত্তীর্ণ অবস্থা, মেয়াদ তাদের শেষ হয়ে গেছে, এবং তারা রিডান্ডেন্ট হয়ে গেছে তাদের অবস্থা। তারা আপনার কি বলে, একটা ডেট থাকে সবকিছু, তারা আউট অফ ডেট হয়ে গেছে। তো এখনই পরোয়া করছে না। এবং কি বলে, আজকে তো আমি বললাম সিইসি বা প্রধান নির্বাচন কমিশন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে, এটা নিয়ে আমরা পরে আলাপ করবো। কিন্তু বিষয়টা হচ্ছে তারা নির্বাচন করে নিয়ে যাচ্ছে, নির্বাচন প্রসেস চলছে, এবং নমিনেশন পেপার সাবমিশনের লাস্ট ডেট পার হয়ে গেছে। এখন চাইলে আর বিএনপি নমিনেশন পেপার সাবমিশন করতে পারবে না, যা 14 সালে যখন শেষ হয়ে গেছিল, বিএনপি আর করতে পারে নাই। এবং এখনো গভর্নমেন্ট সেফ সাইডে চলে গেছে। গভর্নমেন্ট, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বারবার তিনি চিন্তা করছিলেন কোনোভাবে এই ডেটটা পার করে দেওয়া যায় কিনা। তা আপনি নির্বাচন এটা বন্ধ করতে পারলেন না, এটা আন্দোলন করে বন্ধ করা গেল না, এমনকি আমেরিকা প্রেশার দিয়ে বন্ধ করলো না। আমেরিকা তো উচিত ছিল, যদি সত্যি এই নির্বাচন তারা না চায়, ভিসা রেস্ট্রিকশন পলিসি করে দিলে কি লাভ হবে? গভর্নমেন্ট তো পরোয়া করবে না। তাদের উচিত ছিল এই ইলেকশনটা বন্ধ করে দেওয়া, নমিনেশন সাবমিশনের আগেই বন্ধ করে দিয়ে সবার নমিনেশন গ্রহণ করার ব্যবস্থা করা, সবার সমস্যাগুলো অ্যাড্রেস করা, এই অ্যাড্রেস করে সমস্যার সমাধান করে সবাইকে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা তখন করা, এটা সুযোগ ছিল। সেই সুযোগ তো শেষ। ক্ষমতা আসার পরে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে 2014 সালেও তারা আসলো ক্ষমতায়, বিনা প্রতিদ্বন্দ্বিতা 153টা আসলে কোনো নির্বাচনই হলো না। এরপরে আপনার এই 2018-তে 29শে ডিসেম্বর রাতেই 30শে ডিসেম্বর ইলেকশন করে ফেলা হলো। এবং এরপরে তারা সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে 3 মাসের কথা বলে তারা কিন্তু নির্বাচন করলো না। 1996 সালে 15 ফেব্রুয়ারির পরে বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে যেভাবে 12 জুনের মধ্যে আরেকটা নির্বাচন করেছিল, পরে নাই, এখনো করবে না, ক্ষমতা চলে আসবে এবং তাদের ক্ষমতা যৌবনকাল শুরু হবে। তারা তখন, যারা আশা করে বসে আছেন এরপরে আমেরিকা কিছু করবে, আমেরিকা কি করবে? আমেরিকা নিন্দা করবে, বক্তব্য দেবে, গণতন্ত্র নাই বলবে, সুষ্ঠু নির্বাচন হয় নাই বলবে, প্রধান বিরোধী দল বিএনপি এবং সমমনাদের বাদ দিয়ে নির্বাচন করেছে, এই কথা বলবে। এই কথা বলার মধ্যে দিয়ে লিপ সার্ভিস ছাড়া তো আর কিছু হবে না। এবং আজকেও তো জেএম কাদের যারা চেয়েছিলেন, বিএনপি সহযোগিতা চেয়েছিলেন গত কয়েকদিন ধরে, তাকে বিএনপি একটা বেটার অফার দিয়ে নিয়ে যাবে। এমনকি আমি তো বলেছিলাম যে এমনও হতে পারে আওয়ামী লীগ হলে বলতো আপনারা গভর্নমেন্ট ফর্ম করেন, আমরা পেছনে থাকবো বলে ম্যাচ সব ক্লিন করে, এটা করতো। পিটার হাসও বলতে পারতো আজকে যে ঠিক আছে আপনারা উঠে করে চলে আসেন, যে এরকম কথা তো কেউ বলছে না। তারা বলছে আপনাদের দেশ, আপনারা সিদ্ধান্ত নেবেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা আপনাদের ভূমিকা অ্যাপ্রিসিয়েট করি।
গণতন্ত্র সবার অংশগ্রহণ করতে হবে। আবার আজকেও আমেরিকা বলছে যে, এবং আমেরিকার মুখপাত্র সাংবাদিক সম্মেলনের উত্তরেও বলছে যে বাংলাদেশে ভায়োলেন্স যাতে না হয়। ভায়োলেন্স না হলে তো সরকারের পতন হবে না। লগি বইটা ভায়োলেন্স না হলে তারা তো গভর্নমেন্টকে সেটা স্টপ করার জন্য দরকার ছিল। আর্মিরা চেয়েছিল লগি বইটা আমরা বারবার সমাধান করে সমঝোতা করে বন্ধ করি, আর জেনারেল মইন এবং তার কোহট এটাকে উস্কানি দিয়ে তাদেরকে বলে চালিয়ে যান, আপনারা নতুন করে আবার অবরোধ করেন। একদিকে এটা বলে এবং আরেকদিকে ইউএন এর কাছে চিঠি চায় এবং ইউনাইটেড নেশনসের আন্ডার সেক্রেটারি জেনারেল আপনার ইউএন পিস কিপিং দায়িত্বে গুইহেনের কাছে ফোন করে জেনারেল মইন চিঠি চান। রেনাটো লক দেসালিয়ান আপনার জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, তার কাছে একটা চিঠি চান ক্ষমতা দখল করার জন্য। একদিকে বিরোধীদলকে আন্দোলন করতে বলে, একদিকে জাতিসংঘের কাছে চিঠি চায়। সেটা তো অবৈধ কাজ, তারা ক্ষমতা লিপসা এটা করেছে। এবার তো ক্ষমতা লিপসা কেউ করবে না। এবারে সিচুয়েশনটা 90 সালের মতো, যদি পয়েন্ট অফ নো রিটার্ন হয়, যদি আউট অফ কন্ট্রোল হয় সিচুয়েশন, তাহলে আর্মি করবে না যে তা না, কিন্তু করতে। আর আরেকটা কাজ হচ্ছে আমেরিকা করলেও আর্মির মাধ্যমে করতে হবে। ইন্টারন্যাশনাল কমিউনিটি করলেও 2007 সালে যেটা করেছিল তারা বেশি বাড়াবাড়ি করেছিল। কানাডিয়ান হাই কমিশনার বারবারা রিচার্ডসনের বাসায় আপনার ডিপ্লোমেটরা বসে তারা বলছেন যে এইভাবে একটা একপক্ষীয় আপনার বিরোধী দলকে বাদ দিয়ে অংশগ্রহণ নির্বাচন নয়, এমন নির্বাচন করা ঠিক হবে না, করতে দেওয়া যায় না, এবং নির্বাচন সবাইকে নিয়ে করতে হবে। এখন কেন এই কথা বলে না? এখন কেন বলেন না আপনারা নির্বাচন বন্ধ করেন, আপনার ওই নির্বাচন করতে হবে? তখন আপনাকে বলতে পারেন যে সেনাবাহিনী তখন ভূমিকা রাখতে পারে। এখন কেন বলে না পিস কিপিং বন্ধ করে দেওয়া হবে, যেভাবে জেনারেল লক দেসালিন বলছিল পরে 3 বছর পরে 2010 সালে বলতে বলেন নাই? তো এখন তো এরকম না হলে একটা কিছু তো করতে হবে, আপনাকে ভূমিকা নিতে হবে। আপনি বললেন নির্বাচন অংশগ্রহণ করতে হবে, আপনি বললেন যে বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন তো হচ্ছে, আপনি কি করছেন? একদিকে বিএনপি আন্দোলন করে ওইভাবে করতে পারছে না, একদিকে আমেরিকাও প্রেশার দিয়ে করতে পারছে না। আমেরিকার পরে আর কি প্রেশার দেবে? প্রেশার দেওয়ার সময় এখন, তার সময় বহিয়া যায় এবং এখন সময় বয়ে যাচ্ছে। এখন যারা জানাচ্ছে যে আজকে থেকে আর 20 দিনের মতো সময় আছে এই নির্বাচন বন্ধ করা যায়। আমাদের সময়ে 10 দিন আগে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল, এখন 2বার বন্ধ করা যায়। 111, 211 2বার করা যায়। তাইলে যদি আজকে যদি জাতীয় পার্টি নির্বাচনে না যায় তাইলে তো নির্বাচন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। জাতীয় পার্টি নির্বাচনের আগে স্বতন্ত্র নির্বাচন হবে না। আর একটা পার্টি লাগবে, 2টা পার্টি লাগবে। খেলতে গেলে মহামারীর আবহাওয়ায় 2টা পার্টি লাগে, এবং সেই কারণে আপনি দেখেন যে পিটার হাস কিন্তু 3টে পার্টিকে চিঠি দিয়েছিলেন এবং সংলাপ করার জন্য। একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জাতীয় পার্টি। এবং জাতীয় পার্টির সিট কম পাবে বা ভোট কম পাবে, রংপুরে ভালো সিট পাবে, অন্য জায়গায় কম পাবে, এটা মনে করা হতে পারে। প্রত্যেক জায়গায় 10-20 ভোট তারা পাবে। 500-1000 ভোটে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে হারে। তো এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হলো যে জাতীয় পার্টি যদি ইলেকশনে না যায়, এটার ভ্যালু আছে একটা, সেই ভ্যালুটা হচ্ছে যে ইলেকশন তখন হবে না। কারণ আপনার সাথে কন্টেস্ট করে একটা পার্টি লাগবে, যে পার্টি 9 বছর ক্ষমতা ছিল। পার্টি তো আছে, ওই যে তৃণমূল বিএনপি আছে, তারপর ওই পার্টি ফ্লপ করেছে, সুপার ফ্লপ করেছে। এই পার্টির প্রধান আজকে বিএনএম এর প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মুজাফর, ফরিদপুরের সাবেক এমপি, বিএনপি নেতা ছিলেন, তিনি বলেছেন, তিনি আজকে হুমকি দিয়েছেন যে তিনি নির্বাচন থেকে তারা সরে দাঁড়াতে পারেন। এবং প্রথম আলোর মতো পত্রিকা, অন্য পত্রিকা তো হেডিং করেছে, প্রথম আলো বলেছে যে বিএনএমও ইলেকশন থেকে উইথড্র করতে চায়, প্রত্যাহার করতে চায়। আপনি একটা নিউজ কি দেখেছেন আজকে মানব জমিনে? ভেরি ইম্পর্টেন্ট নিউজ কিন্তু মখলেস ভাই। জি, আপনিও বলছেন যে স্যাংশন দিবে না বা স্যাংশন দিচ্ছে না, অনেকেই বলছে স্যাংশন, কিন্তু আজকে মানব জমিনের আপনি একটা নিউজ হচ্ছে রাশিয়ার আশঙ্কা বাংলাদেশে আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। জি, ওকে, আমি দেখেছি এটা। আপনি দেখেছেন? আমি পড়েছি। পড়েছেন? আরব বসন্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা আরব স্প্রিং বা একটা মুভমেন্ট হবে, যেটা তাহরির স্কোয়ারে হয়েছিল, যেটা আপনার টিউনিশিয়া হয়েছিল, বেন আলীর পদত্যাগ করতে হয়েছিল। আমি এটার উপর রিসার্চ করেছি ইউনিভার্সিটি লন্ডনে, অর্থাৎ এটা সম্পর্কে আমার সম্পর্কে ধারণা আছে। আরব স্প্রিং সম্পর্কে আমি তখন স্পেশাল রিসার্চ করেছিলাম। তো কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যেটা, সেটা হচ্ছে আরব স্প্রিং এর এটা এখানে একটু আনলাইকলি হবে, এই কারণে যে আরব স্প্রিং করলে এখনই সময় ছিল, এখনই সময়, ইলেকশন হচ্ছে, এই ইলেকশনটা বন্ধ করার এখনই সময় এবং সুবর্ণ সুযোগ। আরব স্প্রিং করতে গেলে তো লাগবে, বিরোধী দলকে স্পেস দিতে হবে। আজকে বিরোধী দল 16 ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবসে বিএনপি বর্ণাঢ্য র্যালি করেছে, সরকার করতে দিয়েছে বলে করতে পেরেছে, এবং গত কিছুদিন ধরে এটাকে করতে তারা দিচ্ছে না। বিএনপিকে মিছিল, বিএনপির অফিসটা প্রধান বিরোধী দল এবং তাদের অফিস তালা লাগিয়ে রেখে দিচ্ছে পুলিশ। এবং গত র্যাবের উপর স্যাংশন দেওয়ার পর থেকে বিএনপি এমনকি জামাতও মিটিং করতে পারছে, যে গভর্নমেন্ট করতে দিচ্ছে, অনুমতি নেওয়া লাগছে আমেরিকার প্রেশারের কারণে। কিন্তু এখন আবার 28 অক্টোবর পরে আমেরিকার প্রেশারকে তারা
পরোয়া না করে, স্যাংশন আসবে এটাকে ভয় না করে, তারা তাদের গতি রক্ষার জন্য আপনার রিস্ক নিয়ে হলেও তারা বিএনপি অফিসে তালা দিয়েছে। বিএনপির মহাসচিব স্ট্যান্ডিং কমিটি মেম্বারদেরকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে আপনার এখনো অ্যারেস্ট করে রেখেছে, এবং একমাত্র সাজান ওমরকে তাকে দল চেঞ্জ করে আওয়ামী লীগ চলে আসবে এই কারণে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে নির্লজ্জভাবে। তো তারা এটা করছে, তো ফলে তারা তো এমনি এরা স্প্রিং হতে দেবে না। রাশার আশঙ্কা ঠিক আছে, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসলে তাদেরকে মিটিং করতে দেবে, স্পেসে দিবে না। ফলে আরব স্প্রিংটা আনলাইকলি হবে। আর যেটা হচ্ছে আমেরিকা কিছু করতে হলে এখন করতে হবে, এখন টাইম আছে। এবং এখন যদি আমেরিকা বলে যে আপনাদেরকে পদত্যাগ করতে হবে, বলে নির্বাচন কিছু হবে না, তাহলে হবে না। ধন্যবাদ। আমি আপনাকে নিউজটা মানে একটু পরে শোনাই। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহ নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এর মধ্যে গত 23 নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকরুবা সবচেয়ে গুরুতর অভিযোগ করেন। সেদিন তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, যদিও ওয়াশিংটনের তরফে সরাসরি মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। এখন আগামী কয়েক সপ্তাহ যদি ওয়াশিংটন স্যাংশন আফটার স্যাংশন দেওয়া শুরু করে, তাহলে কি হবে অবস্থাটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। ওকে, স্যাংশন আফটার স্যাংশন, আমি তো বলেছি দিস ইজ দ্য টাইম, হাই টাইম টু ইম্পোজ স্যাংশনস অন বাংলাদেশ। দ্যাট উইল ওয়ার্ক, দ্যাট উইল ওয়ার্ক। এখন একটা ট্রানজিশন পিরিয়ড আছে। আপনি একটা জিনিস মনে রাখতে হবে, গভর্নমেন্ট যদিও পদত্যাগ করেনি, গভর্নমেন্ট যদিও ক্যাটার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেনি, কিন্তু অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আর অ্যাকর্ডিং টু সিস্টেম, অ্যাকর্ডিং টু এক্সিস্টিং সিস্টেম, ইনকামবেন্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট ইজ ইনকামবেন্ট গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট ক্ষমতা আছে, এই গভর্নমেন্ট বিদায়ী গভর্নমেন্ট হিসেবে আছে, এই গভর্নমেন্ট ট্রানজিশন একটা গভর্নমেন্ট হিসেবে আছে, নেক্সট গভর্নমেন্টের ক্ষমতা হস্তান্তর করবে। এটা একটা ক্রুশিয়াল টাইম, আমরা ক্রিটিক্যাল জাংচার আমরা অতিক্রম করছি। এখন যদি স্যাংশন দেয়, এই স্যাংশনটা আগামী 2, 3, 4, 5 এক সপ্তাহের মধ্যে দেয়, এই নির্বাচনটা বন্ধ করে দেওয়া যাবে। যেভাবে আমাদের সময় 10 দিন আগে নির্বাচন বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল, 22 জানুয়ারি নির্বাচন 11 জানুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল, মাঝখানে 10 দিন ছিল। এখন এই নির্বাচন 7 জানুয়ারির আগে, এমনকি 10 দিন আগে ওইটা বন্ধ করতে পারে স্যাংশন দিলে। কিন্তু স্যাংশন হয়তো দিবে আমেরিকা, দেবে না আমি কথাটা বলি নাই, কিন্তু স্যাংশনটা টাইম মতো না দিলে এটা কাজ করবে না। গভর্নমেন্ট যদি আবার চলে আসে ক্ষমতায়, দায়িত্ব গ্রহণ করে ফেলে, তখন এটাকে মোকাবেলা করে এমনি এগিয়ে যাবে। এবং এটা অলরেডি প্রধানমন্ত্রী নিজেই মিটিং এ বলছে, রাশিয়া তো বলতে হবে না, আমেরিকা বলেছে রাশিয়া যে কথাগুলো বলছে অভিযোগ সত্য না পিটারাসের ব্যাপারে, এটা আমেরিকাই বলে দিয়েছে, আমাদের তো দিতে হবে না। অভিযোগটা রাশিয়া যারা বলছে, এটা আকবারিয়ে কথা বলছে, ইচ্ছা করে কথা বলছে, একটা ইট দিয়ে রাখছে রাশিয়া যে আমেরিকা কিছু করতে পারে, হয়তো কম করবে, বেশি বলছে। আর আমেরিকা করলে তো শেখ হাসিনা নিজেই বলছেন যে ভিসা রেস্ট্রিকশন পলিসি আসতে পারে এবং আমাদের উপর স্যাংশন আসতে পারে, এবং এটাকে আমি পরোয়া করবো না, আমরা এগিয়ে যাবো সামনের দিকে, এটা তিনি বলছেন। কিন্তু এখন যারা দাঁড়াচ্ছে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট, শেখ হাসিনা গভর্নমেন্ট স্যাংশনকে আপনার মানলে, একটা কথা আছে, মানলে মানা যায়, না মানলে কিছু করার নেই। আর মানলে তাল গাছ, আর না মানলে আপনার কি বলে এটাকে গাব গাছ। তো ফলে বিষয়টা হচ্ছে যে আপনার তারা তো এটাকে পরোয়া করছে না, পাত্তা দিচ্ছে না। স্যাংশন তো দিতে হবে। এখন যদি স্যাংশন দিয়ে বলা হয় যে নির্বাচন হচ্ছে না, এখন হয় নাই, নির্বাচন হবে, যদি বলা হয় নির্বাচন কমিশনের স্যাংশন দেওয়া হয়, রিটার্নিং অফিসারদের উপর স্যাংশন দেওয়া হয়, এটা সিস্টেম দেওয়া যাবে। ভিসা রেস্ট্রিকশন পলিসি এই জন্য করে রাখা হয়েছে, এবং বাংলাদেশে আগে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল, অনেক দেশে নির্বাচন হওয়ার পরে দেওয়া হয়। অতএব বাংলাদেশে এখনো আপনার এটা পারফেক্টলি আপনার পার্টিনেন্টলি এটা করা যায়। এটা যখন করলে এটা ইট উইল অ্যাক্ট প্রপারলি, এবং এটা যদি পরে করা হয় গভর্নমেন্ট এটাকে পাত্তা দেবে না। গভর্নমেন্ট তখন রাশিয়াকে, চায়নাকে ইনভলভ করে যে জাতিসংঘে তারা যাবে। অলরেডি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, আপনি দেখেছেন 1 সপ্তাহ আগে তিনি জাতিসংঘে একটা চিঠি দিয়েছিলেন, মিডিয়া এটা প্রকাশ করে ফেলেছে, তিনি খুব প্রকাশ করেছেন যে এটা নাকি দেশের বিরুদ্ধে, এই চিঠিটা কেন প্রকাশ করা হলো। তিনি আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘের বিচার দিয়েছেন। বিচারটা হচ্ছে বিষয়টা এরকম, তিনি এটাকে ইউনাইটেড নেশনস এটাকে রেফার করতে বলেছেন, এবং একইভাবে আপনার ওয়াইদুল কাদেরও বলেছেন যে ব্যবস্থা নিলে জাতিসংঘ নেবে, আমরা জাতিসংঘের শরণাপন্ন হতে চাই। আর আরো কিছুদিন আগে আমির হোসেন আমও বলছিলেন যে জাতিসংঘের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। জাতিসংঘের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সেখানে রাশিয়া এবং চায়না দুইটা ভেটো পাওয়ার আছে, পার্মানেন্ট ভেটো পাওয়ার আছে 5টা, আমেরিকা, ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। এর মধ্যে যে কোনো একটা দেশ যদি ভেটো দেয়, একটা ভেটো পাওয়ার ভেটো, তাইলে সবকিছু স্টপ হয়ে যায়। যেমন দেখেন আপনার ইসরায়েলের বিরুদ্ধে আপনার 15টা আপনার জাতিসংঘের
স্থায়ী প্রতিনিধি, পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট। 10টা হচ্ছে নন পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশনস, এবং বাই রোটেশন 2 বছর পর চেঞ্জ হয়। আর 5টা হচ্ছে পার্মানেন্ট মেম্বার, আমি যে 5টার নাম বললাম। এই 15টা মেম্বারের মধ্যে আপনার সবাই আপনার ইসরায়েলের যে যুদ্ধবিরতি করার জন্য প্রস্তাব আনলো সিজ ফায়ারের জন্য, সেখানে আমেরিকা আপনার ভেটো দিয়ে দিল। একটাতে ভেটো দিলে হয়ে যায়। গভর্নমেন্ট কিন্তু ইজ ডুইং ডিপ্লোমেসি করছে। তারা আমেরিকার বিরুদ্ধে ইউনাইটেড নেশনসে গিয়ে তারা এটাকে নিয়ে যাবে রাশিয়া এবং চায়নাকে দিয়ে, এবং একটা দেশকে ভেটো দিয়ে দেবে। ফলে এটা আমেরিকার পক্ষে তখন অসুবিধা হবে। এখন আমেরিকা যারা করতে পারে, আমেরিকা ইন্ডিভিজুয়ালি তাদের সিস্টেম আছে, তারা তাদের ফরেন পলিসি, তারা যে কোনো দেশে ডেমোক্রেসি হিউম্যান রাইটসের কাজ করতে পারে। তো দিস ইজ দ্য হাই টাইম, এবং আমি আমেরিকাকে মনে করি তারা এখন না করলে, নাও অর নেভার, মাইন্ড ইউ, এবং এখন না করলে আমেরিকা পরে কিছু করতে পারবে না, পরে করলে এটা অ্যাকশন হবে না। হ্যাঁ, করতে পারবে তারা লিমিটেড বা যেভাবে করুক, স্যাংশন করুক, ভিসা রেস্ট্রিকশন পলিসি ইমপ্রুভ করুক, গভর্নমেন্ট এটাকে গায়ে নেবে না। যেভাবে মিয়ানমার, ইরান, নর্থ কোরিয়া, কিউবা যেভাবে এটাকে ইগনোর করে যাচ্ছে, গভর্নমেন্ট ইগনোর করবে, এটা অলরেডি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে রেখেছেন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আপনি এই যে জাতীয় পার্টিকে খুদ প্রধানমন্ত্রী বলছেন যে বিশ্বাস করা যায় না, প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দেওয়ার পরে জাতীয় পার্টি কি এতটাই বেহায়া যে তাদের নির্বাচনে যেতে হবে এই প্রধানমন্ত্রীর আন্ডারে? জাতীয় পার্টি তার পজিশন থেকে আপনি জাতীয় পার্টির অ্যানালাইসিস জাতীয় পার্টির দৃষ্টিভঙ্গিতে করতে হবে, এবং করতে হবে এই কারণে, জাতীয় পার্টি একটা ইন্ডিভিজুয়াল পার্টি, এটা আমার পার্টি না। আমি এই পার্টিকে সাপোর্ট করি না, আমি আওয়ামী লীগকে সাপোর্ট করি না, কিন্তু আপনি অ্যানালাইসিস করার সময় আমাকে ক্যাটেগরিক্যালি, ক্লিয়ারলি, ট্রান্সপারেন্টলি আমাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ভিউ অফ জাতীয় পার্টি, হোয়াট ইজ দ্য পারভিউ অফ জাতীয় পার্টি, হোয়াট দে ক্যান ডু, হোয়াট দে শুড ডু। জাতীয় পার্টি তো একটা কনস্টিটিউয়েন্সি আছে। জিএম কাদের চেষ্টা করছেন, বক্তব্য দিচ্ছেন, গত 1.5 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে হেন বক্তব্য নাই, আর কোনো পার্টি এরকম বক্তব্য দেয় নাই। তিনি বলেছেন আওয়ামী লীগ প্লাস হয়েছে, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, আপনার এই পাবলিক সার্ভিস কমিশন, সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস, সবগুলো আওয়ামী লীগ প্লাসে পরিণত হয়েছে। তারা আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করছে, এবং তাদের সাথে পারা যাচ্ছে না এই কারণে যে শুধুমাত্র জাতীয় আওয়ামী লীগই সরকারকে রক্ষা করছে না, তাদের প্লাস যে সরকারি রাষ্ট্রীয় সংস্থাগুলো আওয়ামী লীগকে রক্ষা করছে। এবং আপনি দেখেন এরশাদ সাহেবের সময়ে আপনার প্রশাসন দলীয়করণ করা হয়নি, সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, জুডিশিয়ারি দলীয়করণ করা হয়নি। সেখানে দেখা গেছে যে আপনার যেমন অলিহাদ আপনার আন্দোলন করতেন সচিবালয় সব দেওয়ালে, ঢাকা শহর পল্টনে জায়গায় জায়গায় আমরা দেখতাম। আপনি ইতিহাদ করতে গেছিল, আমরা অলিহাদ সাহেবের সাথে আমরা কথা বলেছি এবং আলোচনা করেছি। তিনি তার পক্ষে চিকা মারা হতো ওয়ালে যে অলিহাদের এক আওয়াজ, খতম করো সেনাপতি রাজ, সেনা শাসন মানি না, সেনাপতি শাসন মানি না, এবং সেনাপতি এরশাদ শাসন অবসান হোক, স্বৈরাচারী সেনা শাসক এরশাদকে উৎখাত করো, এরকম লিখতেন। কিন্তু অলিহাদের ওয়াইফ তিনি দেরিতে বিয়ে করেছেন, আমি আগে বলেছি তাদের সাথে আমার পরিচয় ছিল, আমি দেখেছি। তো ফলে অলিহাদ এর ওয়াইফ ছিলেন, সরকারি চাকরি করতেন, সরকারি কলেজের প্রফেসর ছিলেন, পরে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজিও ছিলেন। কিন্তু অলিহাদকে জেলে নেওয়া হয়েছে এরশাদ বিরোধী আন্দোলনের কারণে, কিন্তু সেখানে রাজবন্দীর মতো সম্মান দেওয়া হয়েছে, সব নেতাদেরকে সম্মান দেওয়া হয়েছে, আওয়ামী লীগ বিএনপি নেতৃবৃন্দকে জেলে নেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। কিন্তু তাদের অনেক রাজবন্দীর নেতাদের আপনার স্ত্রী বা স্বামী তারা বড় বড় পদে চাকরি ছিলেন, অলিহাদের ওয়াইফ সহ, তাদেরকে চাকরিচ্যুত করা হয়নি। আপনি যেটি বলছেন যে আজিজ সাহেবের ব্যাপারে, জি জি, তিনি বলছেন এমন নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, এমন শান্তিপূর্ণ নির্বাচন তার বাবার জন্মে দেখেন নাই। তিনি বলেছেন। হ্যাঁ, তো এটা কি শান্তিপূর্ণ নির্বাচন? যেখানে নির্বাচন নাই, যেটা ভায়োলেন্স যদি হয়, সংঘাত যদি হয়, তাহলে সংঘাতপূর্ণ হবে, আর সংঘাত না হলে শান্তিপূর্ণ হবে। তিনি এটাই মিন করেছেন। তার কথা তো আপনি, উনি খারাপ লোক বা ওনার ভাইরা খারাপ লোক, উনি একটা খারাপ রেজিমকে রেখেছেন, সেটা ওনার বিরুদ্ধে আপনি বলেন। আমি বলবো আপনার সাথে একমত হবো যে উনি একটা ইলিগাল গভর্নমেন্টকে উনি সার্ভ করেছেন, রক্ষা করেছেন, সেটা তার দোষ। কিন্তু কোনো ভায়োলেন্স হয় না, এই কথাটা উনি বলেছেন, এটা তার কি দোষ? তিনি বলেন নাই তো। উনি ভায়োলেন্সটা তো উনি স্পেসিফিক্যালি বলেন নাই, স্পেসিফিক্যালি বলেছেন। এবং উনি বলেছেন আমি বলি না নির্বাচন সুষ্ঠু হয়েছে, এমন সুষ্ঠু নির্বাচন দেখে বলেন নাই। এটা তো এখন তিনি বলছেন, এখন তিনি বলছেন চাপে পড়ে। না, তখনই সে এই আজিজ স্যারের তো আপনার এই যে একটা অবৈধ নির্বাচনকে সহযোগিতা করার কারণে আমি তো বললাম তার সর্বোচ্চ বিচার হওয়া দরকার। আমি একমত, আপনার সাথে একমত।
আমি এই কথাটা বলেছি, একটু আগে বললাম যে তিনি অবৈধ নির্বাচন করেছেন, অবৈধ গভর্নমেন্ট করেছেন, সেটা তার দোষ, এটা বলেন, আপনার সাথে একমত আমি। কিন্তু তিনি যে ওয়ার্ডটা ইউজ করেছেন যে সেনাবাহিনী নিয়োগের ব্যাপারে, তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে যে কথাটা বলেছেন, যেমন শান্তিপূর্ণ নির্বাচন আমি দেখিনি। কারণ দেখেছেন সেনাবাহিনী অন্যান্য সময় যখন সেনাবাহিনী নিয়োগ হয়েছিল তখন তারা ফেস করেছিল আপনার আন্দোলন, এমনকি সেনাবাহিনী আমরাও নিয়োগ করেছিলাম, কিন্তু লগি বইটা হয়েছিল, ভায়োলেন্স হয়েছিল, আওয়ামী লীগ ভায়োলেন্স করে, আমেরিকা এবং জাতিসংঘ বিরুদ্ধে বলেছিল, যারা সংঘাত করেছিল, ভায়োলেন্স করেছিল, শান্তিপূর্ণ ছিল না পরিস্থিতি। ভায়োলেন্স সেনাবাহিনী নামার পরেও ভায়োলেন্স তারা করেছিল, লোক হত্যা করেছিল, এমনকি আপনার লোকে বইটা করে আপনার 28 জন লোককে মেরে তাদের লাশের উপর নৃত্য করা হয়েছিল, এটা ছিল ভায়োলেন্স। এবং আজিজ সাহেব সেটাই মিন করেছেন যে যখন 2018 সালের নির্বাচনের সময় তার নেতৃত্বে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, তাদের আশঙ্কা ছিল আন্দোলন হবে, সেনাবাহিনী এক পর্যায়ে হস্তক্ষেপ করতে হতে পারে, এই আশঙ্কা ছিল। কোনো হস্তক্ষেপ করা লাগে নাই, বিরোধী দল আপনার একটা লোককে মারতে পারে নাই, কোনো যে সংঘাত করেনি, তিনি ওইটাকে মিন করেছেন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাংবাদিক রাজা আহমেদ কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।